স্বাগত বন্ধুরা, চ্যানেল সাকসেসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আমরা আগের দিনই বলেছিলাম যে ভারত এবং তার প্রতিবেশী দেশের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের আলোচনা আমরা শুরু করব। তো আজকে ভারত নেপাল সম্পর্কের পরিস্থিতি কী সেই নিয়েই আলোচনা করব। এখন আগের দিন পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্নপত্র আলোচনা করার সময় ওই বঙ্গানুবাদের সময়ই বলেছিলাম যে পশ্চিমবঙ্গে পিএসসি যে নিয়োগগুলো করছে তাতে নেপালি যাদের মাতৃভাষা তাদের কিন্তু বাংলা না জানলেও চলবে। আমরা মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষায় যে ইন্টারভিউরা রয়েছে তাদের ক্ষেত্রে উর্দু, হিন্দি এই ভাষাভাষী যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলা হচ্ছে বাংলা লিখতে পড়তে পারাটা একটা আবশ্যিক শর্তের মধ্যে পড়ছে, কিন্তু নেপালিদের জন্য সেটা নয়। কেন বলো তো? এর কারণ জানতে হলে আমাদেরকে ভারত নেপাল সম্পর্কের কথাটাকেই জানতে হয়। এখন ভারত নেপাল এই যে বর্ডার, এই বর্ডার হচ্ছে পুরোপুরি উন্মুক্ত। 1950-এ যে পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ টিপিএফ মানে ট্রিটি অফ পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ বা পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ ট্রিটি 1950, এই যে চুক্তিটা হয়েছিল নেপালের মানে শেষ রানা সম্রাটদের সঙ্গে, তো সেই রানা রাজাদের আমলে যে চুক্তি হয়েছিল সেই চুক্তির একটা দিক ছিল যে বিশেষ কিছু অগ্রাধিকার দেওয়া হবে নেপালিদেরকে। সেই বিশেষ যে সুযোগ সুবিধা, সেই বিশেষ সুযোগ সুবিধার মধ্যে এটা ছিল যে যেমন ভারতের মানুষজন নেপালে গিয়ে থাকতে পারবে, সেখানে ব্যবসা বাণিজ্য করতে পারবে, সেখানের ভোটার হতে পারবে, আবার একইভাবে নেপালের লোকজনও ভারতে আসবে, বসবাস করবে, ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করবে, সরকারি চাকরি করবে, তাতে কোনো অসুবিধে থাকবে না। মানে বর্ডারটা একদম উন্মুক্ত বর্ডার, যে বর্ডারের মধ্য দিয়ে সবসময়ই যাতায়াত চলতে থাকবে এবং সেই সম্পর্ককে ঘিরেই ভারতের সঙ্গে নেপালের বৈবাহিক সম্বন্ধ আছে, তাদের মধ্যে বাণিজ্যিক সম্বন্ধ আছে, তাদের নিত্য আনাগোনা আছে। তো সেই উন্মুক্ত বর্ডার নেপাল, যেখানে ভারত এবং নেপালিরা, ভারতীয় এবং নেপালিরা একসঙ্গেই বসবাস করে চলেছে, তাদের মধ্যে সাম্প্রতিককালে যে ডিসপিউট বা বিবাদ শুরু হয়েছে সেটা নিশ্চয়ই অবাঞ্ছনীয়, অনভিপ্রেত এবং অকাঙ্ক্ষিত। কিন্তু ডিসপিউটটা কি এই সম্প্রতি যে ম্যাপটা প্রকাশ করেছে ইন্ডিয়ার, যে ওই লেপু লেককে ঘিরে মানস সরোবরে যাওয়ার জন্য যে রুটটা, সেই উদ্বোধন আর তার পরিপ্রেক্ষিতে নেপালের নূতন ম্যাপ প্রকাশ, এটাই কি কারণ? তা কিন্তু নয়। এর কারণ কিন্তু, এই বিবাদের কারণের মূল কিন্তু আরও গভীরে প্রথিত। এখন এই প্রসঙ্গ নিয়ে আলোচনায় এসে যায় সঙ্গত কারণেই 1816 সালের সগৌলির চুক্তি। ব্রিটিশরা নেপালিদের সঙ্গে যে চুক্তি করেছিল 1816 সালে, নেপালের ওই সময়ে মানে যে শাসক ছিল পৃথ্বীনারায়ণ শাহের নিয়ন্ত্রণে নেপাল একটা সুসংহত রূপ পায়
এবং নেপালকে ইন্টিগ্রেটেড করার পাশাপাশি তখন সে আরও কিছু রাজ্য জয় করে তার সাম্রাজ্য বিস্তার করতে মনোযোগী হয়। সেই কারণেই সে সিকিমের বেশ কিছুটা অংশ দখল করে নেয়। তারপর গাড়োয়াল আর কুমায়ুন এলাকার উত্তরাখণ্ড, আরও পশ্চিমের গণ্ডক, কার্নালি এই সমস্ত জায়গাগুলো দখল করে নেয়। তো ব্রিটিশ সরকার তার এই ঔদ্ধত্যের জবাব দেয়। ওখানে গাড়োয়াল এবং কুমায়ুন এলাকা থেকে ওদেরকে বিতাড়ন করে দেয় 1815 সালে। বিতাড়ন করে দেওয়ার পর এবার পর্যুদস্ত হয়ে হার মানতে বাধ্য হয়। তখন নেপালের সঙ্গে ভারতের মানে ব্রিটিশ ভারতের যে চুক্তিটা হয় সেটাকে সগৌলি চুক্তি বলা হয়। সেই সগৌলি চুক্তি অনুসারে সিকিমের যে দখল করা অংশ সেটা নেপাল ছেড়ে দিতে বাধ্য হয়। গাড়োয়াল কুমায়ুনের অংশও ছেড়ে দিতে বাধ্য হয়। বাধ্য হয়ে তার সীমানাটা নির্দেশ হয় এদিকে কালি রিভার। নেপালের পশ্চিমের বর্ডার হবে কালি রিভার। এইভাবেই বিবাদ মানে এইভাবেই চুক্তিটা হয় যে পূর্ব দিকেও নদী আর পশ্চিম দিকেও নদী, এই দুটি নদীর বর্ডার দিয়েই নেপালের সীমান্ত চিহ্নিত হবে। তখন এই পশ্চিমের যে নদী কালাপানি, কালী নদীও বলা হয়, তো এই কালাপানি কালী নদীর মানে যে বেসিন ওই এলাকাটাই হচ্ছে কালাপানি এরিয়া। তো এইটাকে ঘিরে বিতর্ক কিন্তু সেই সময় আর শুরু হয়নি। 1816 সালে এই চুক্তিটা হওয়ার পর দীর্ঘদিন কেটে যায়। তখন রাজাদের আমলে এই সমস্ত চুক্তি হয়েছে, যার ফলে আর তখন হচ্ছে ভারতের ওই দিকে যাওয়া মানে মানস সরোবর যাওয়ার জন্য বা ওদিকে যাওয়ার খুব একটা অত ছিল না, তাড়া ছিল না। তো সেই জন্য ওই ব্যাপারটা নিয়ে খুব বেশি কিছু কেউ মাথা ঘামায়নি। 1960 সাল নাগাদ 1962তে যখন হচ্ছে ভারত চীন সম্পর্ক একটা তিক্ততায় পৌঁছে গেল, ভারত চীন যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ইন্ডিয়ার হারই হয়েছিল চীনের কাছে। তো হয়ে যাওয়ার পর ওদিকে তিব্বত যাওয়ার জন্য যে রাস্তা মানে লেপুলেক পাস দিয়ে যে যাওয়া রাস্তাটা, সেই রাস্তাটাকে ক্লোজড করে দেওয়া হয়। ক্লোজড করে দেওয়ার পর এবার ওইখানে কিছু মিলিটারি পোস্টিং করা হয়। তো সেই মিলিটারি পোস্টিং দীর্ঘদিন থেকেই বজায় ছিল। ঘটনা সাম্প্রতিককালের, সেটা হলো যে 1975 সাল নাগাদ 1975 সাল নাগাদ ওই ব্যাপারটা আবার মাথাচাড়া দিয়ে উঠে। তার কারণ 1969 সালের দিকে নেপাল চাইছে না যে ইন্ডিয়া তার এলাকায় যে সমস্ত সিকিউরিটি পোস্টিং রেখেছে সেগুলো আর কন্টিনিউ করুক। সে চাইছে যে নেপালকে একটা পিসফুল জোনে পরিণত করা হোক। আর যখনই মানে নেপাল এটা বলল যে নেপাল হচ্ছে একটা জোন অফ পিস হবে এবং এটা ইন্ডিয়া মেনে নিক বা আন্তর্জাতিক স্বীকৃতি সেভাবেই আসুক, এই দাবি করেছিল অবশ্য 1975 সালে। এই দাবি করার সঙ্গে সঙ্গেই কিন্তু চীন আর পাকিস্তান নেপালকে সঙ্গে সঙ্গে সাপোর্ট করলো। আবার ওই 1975-এই সিকিম ভারতভুক্ত হলো। নেপালের টেনশন বেড়ে গেল এই কারণেই যে সিকিমকে যেমন ভারতভুক্ত করা হয়েছে, বোধহয় আমাদেরকেও জোর করে ভারতভুক্তির একটা চেষ্টা চলবে। কিন্তু নেপাল তো একটা ল্যান্ডলকড কান্ট্রি, তার সমস্ত কিছুর জন্যই, তার সমুদ্রে যাওয়া, তার
ইম্পোর্ট এক্সপোর্ট সব কিছুর জন্যই ইন্ডিয়াকে তার দরকার। তো সেক্ষেত্রে সে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে থাকতে পারে কি? সম্ভব নয়। যেটা সেই অসম্ভব কাজটাই করার জন্য সে বেশি উদ্যোগী হলো। মাঝখান থেকে চীনও তাকে আস্কারা দিতে শুরু করলো এবং এই আস্কারা দেওয়ার ফলে নেপাল ভাবলো যে আমরা ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও ক্ষতি নেই। তারা 1965 সালে আগের যে আইন ছিল যে ভারতীয়রা নেপালে গিয়ে তাদের নেপালি নাগরিকত্ব অর্জন করতে পারবে, সেটাকে তারা 1965 সালে তারা খারিজ করে দিল যে না, ভারতীয়রা নেপালে এসে তারা নাগরিকত্ব পাবে না। নেপালিরা কিন্তু ভারতে এসে চাকরি বাকরি করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, জমি জায়গা কিনতে পারবে, অল ইন্ডিয়া সার্ভিসের আইএএস আইপিএস আইএফএস এইগুলো বাদ দিয়ে তারা যে কোনো সরকারি কর্মচারী হিসেবে পরিগণিত হতে পারবে এবং দক্ষিণের কয়েকটা স্টেট বাদে সমস্ত স্টেটেই তারা চাকরি করার সুযোগ পাবে এবং এর জন্য তাদের কোনো ওয়ার্ক পারমিট লাগবে না। এই যে ঢালাও ব্যবস্থা, এই ব্যবস্থা ইন্ডিয়া কিন্তু রেস্ট্রিক্টেড করেনি কোনো কারণেই, যার ফলে নেপালিরা যদি বাংলা ভাষা নাও জানে, পশ্চিমবঙ্গে তাদের চাকরি করার কোনো অসুবিধে নেই। তখন এহেন পরিস্থিতিতে নেপালিদেরকে আমাদের ইন্ডিয়ান রেজিমেন্টে, নেপালিদের 7টা রেজিমেন্টে প্রচুর সংখ্যক নেপালিরা আছে সেনাবাহিনীতে। সেনাবাহিনী, প্যারামিলিটারি, এইসব বিভিন্ন জায়গায় অনেক নেপালি আছে। এখন ইন্ডিয়া এদের সবাইকেই কিন্তু ভারতীয় নাগরিকত্ব দিয়ে দিয়েছে। ভারতীয় নাগরিকত্ব তো দেবেই, তার কারণ তারা চাকরি করছে, ইন্ডিয়াতে বসবাস করছে, ইন্ডিয়া তো তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেবেই। নেপাল কিন্তু এটাকে খুব ভালোভাবে নেয়নি যে আমাদের লোকজন ওখানে চাকরি করতে গেছে বলে ওরা ভারতীয় হয়ে যাবে, এই আবার কি। তারা কিন্তু ব্যাপারটা ভালো করে নেয়নি, ভালোভাবে নেয়নি। কিন্তু এ নিয়ে ইন্ডিয়ার কিছু করার ছিল না। এখন 1975-এ নেপাল যখন দাবি করলো যে নেপালকে জোন অফ পিস বলা হোক এবং ভারত নেপালের বিভিন্ন জায়গায় যে মিলিটারি পোস্টিং করে রেখেছে বা সিকিউরিটি পোস্টিং যেগুলো করে রেখেছে সেগুলোকে সরিয়ে দিক। নেপালে একজন মেজরের আন্ডারে কাঠমান্ডুর কাছাকাছি জায়গায় বেশ কিছু আমাদের মিলিটারি পোস্টেড আছে। তারপর লিপু লেকের এলাকাতেও ভারত চীন সংঘর্ষের পর 1962 থেকেই ওখানেও মিলিটারি পোস্টিং ছিল। তো নেপাল এই দাবি করলো, করার পর 1984-এ সে আবার ইউনাইটেড নেশনে এই প্রশ্ন উত্থাপন করলো যে একে জোন অফ পিস বলে ডিক্লেয়ার করা হোক। কিন্তু এই কথায় কেউ কান দিল না, ভারত তো দিলই না। বাই দিস টাইম নেপালের অর্থনীতি কিন্তু ভীষণভাবে ভেঙে পড়তে লাগলো। ওখানে রাজনৈতিক উথাল পাথাল শুরু হলো, কমিউনিস্ট আন্দোলন শুরু হলো, সরকার বিরোধী আন্দোলনে লোকজন তারা ভারতে এসে আশ্রয় নিল এবং ভারতের মাটি ভারত সরকার ব্যবহার করতে দিল। ওই বিরোধীরা যারা নেপাল সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তারা কিন্তু ভারতের মাটি ব্যবহার করলো এবং ভারত সরকার কিন্তু তা সাপোর্ট করলো। এই অবস্থায় নেপাল কিন্তু বেজায় চটে গেল ইন্ডিয়ার উপর। কিন্তু চটে গেল, করার তো কিছু নেই। এই যে অর্থনীতির ভগ্নদশা, সেই ভগ্নদশা কাটাবার জন্য তার নিজের থেকে করার কি আছে? ইন্ডিয়া সবসময়ই তার পাশে রয়েছে। তার বাণিজ্যের সুবিধা, তার তেল আমদানি থেকে আরম্ভ করে লোকজনের চাকরি, তাদের খাওয়ার দাওয়ারের ব্যবস্থা, কোনো প্রাকৃতিক বিপর্যয় হলে ছুটে যাওয়া। এই যে 2015-তে যে ভূমিকম্প হলো, সেই ভূমিকম্পের পর 6 ঘন্টার মধ্যে ভারত থেকে ত্রাণ সামগ্রী নিয়ে ওখানে লোকজন পৌঁছে গেল। তো এইভাবে নেপালের পাশে দাঁড়ানোর জন্য নেপাল
কাকে পাবে। যাই হোক, তো নেপাল পরে পরে বুঝলো যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে লাভ নেই। তারা বলল যে আমাদের কিছু দাবি মেনে নেওয়া দরকার, আমাদের ট্রানজিট ট্রিটি আর ট্রেড ট্রিটি দুটোকে একসঙ্গে না রেখে ওটাকে সেপারেট করা হোক। তো এরকম নানা রকম দাবি দাওয়া নিয়ে চলতে চলতেই নেপালের বিভিন্ন রকম সরকারের পতন ঘটল এবং সেই নূতন যে সরকার হলো 2015-তে তাদের নূতন করে একটা কনস্টিটিউশন তৈরি হলো। ভারত কিন্তু সেগুলোকে সাপোর্ট করলো। নূতন সরকারের সঙ্গে ভারত সরকার আবার নূতন করে সম্পর্ক তৈরি করতে শুরু করলো, যাতে করে প্রতিবেশী দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে বা সম্পর্কের যে অবনতি ঘটে গেছে তার একটা উন্নতি ঘটে। কিন্তু নূতন সরকার আসার পর সেই সরকার ভারত এলো, কিন্তু ভারতে এলো কখন? আগে চীন ভিজিট করলো, চীন ভিজিট করার পর ভারতে এলো। তো এতে নেপালের ভেতরে ভেতরে যে অন্যরকম চিন্তাভাবনা কিছু কাজ করছে সেটা কিন্তু বোঝা যায়। এই অবস্থায় 2015 সালের পর 2016 সালে বুদ্ধের 2560তম জন্মবার্ষিকী, যেটাকে ভেসাক বলা হয়, তো সেই ভেসাক উপলক্ষে নেপালে একটা দুদিনের কালচারাল অনুষ্ঠান হয়, একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স। তো সেটা হয়েছিল 2016-র 19-20 মে। তো সেখানে গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী নেপালের মধ্যে অবস্থিত, এ নিয়ে কোনো বিবাদ বিতর্ক কিছুই ছিল না। যেটা হয়ে আসছিল, যেহেতু গৌতম বুদ্ধের মানে ধর্ম প্রচার প্রসার সমস্ত কিছুই ভারত কেন্দ্রিক হয়েছিল, তাই স্বভাবতই গৌতম বুদ্ধ নেপাল ভারত সবার একইভাবে চলে আসছিল। কিন্তু ওই যে 2 ডেজ ইন্টারন্যাশনাল কনফারেন্স 2016-র 19-20 মে, সেখানে নেপালের কালচারাল মিনিস্টার সে ওই অনুষ্ঠানের একটা শিরোনাম দিল। সে শিরোনামটা কি? প্রিজার্ভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বুদ্ধিস্ট হেরিটেজ অফ নেপাল। বুদ্ধিস্ট হেরিটেজ অফ নেপাল, এই যে ব্যাপারটা, এর মধ্যে একটা সেক্টেরিয়ান মেন্টালিটি প্রকাশ পেল যে গৌতম বুদ্ধ আমাদের, অর্থাৎ নেপালের। এখন এতে ভারতের চটার যে তেমন কিছু আছে তা নয়, কিন্তু এই ব্যাপারটাকে ইন্ডিয়া ভালোভাবে নেয়নি, সঙ্গত কারণেই নেয়নি। এই একটা বিষয়, মানে মাঝে মধ্যে ইন্ডিয়া নেপালের মধ্যে যে সম্পর্কের মানে অবনতি ঘটছে আর কি, তার পিছনে কিছু এরকম টুকটাক ঘটনাগুলো রয়েছে। ইন্ডিয়া নেপালের দাবি মেনে সিকিউরিটি পোস্টিং যেগুলো ছিল সেগুলোকে সরিয়ে দিল। 1978-এর পর থেকে একটু একটু করে সেগুলো সরিয়ে দিল। তারপর এবার 1997 সাল, 1997 সালে ইন্ডিয়া চীন এরা এগ্রি করলো যে লেপুলেক পাস, যেটা 1962-র পর ক্লোজড হয়েছিল, সেটা আবার উন্মুক্ত করা হোক, আবার ওখান দিয়ে বাণিজ্য হোক, আবার ওখান দিয়ে যাতায়াত হোক। সেই কথা মতো ইন্ডিয়া কাজকর্ম শুরু করলো, কিন্তু নেপাল তার আপত্তি জানালো। নেপাল আপত্তি জানালো। বাই দিস টাইম নেপাল দাবি করতে শুরু করলো যে আমাদের কিছুটা অংশ ওইখানে, তোমরা যে জায়গা দিয়ে নতুন করে বাণিজ্য রুট শুরু করতে চলেছো ওটা আমাদের জায়গা। তখন নেপালের দাবি কিন্তু খুব বেশি ছিল না। নেপালের দাবি ছিল জাস্ট ওই 35 বর্গফুটের মতো জায়গা, যে এই জায়গাটা আমাদের। পরবর্তীকালে
নেপাল তার দাবিকে ক্রমশ এক্সপান্ড করতে শুরু করলো। শুরু করতে করতে যখন এই 2020-তে 2020-র মে মাসে ভারত কৈলাস মানস সরোবর যাওয়ার জন্য যে শর্টকাট রুট তৈরি করলো লেপু লেকের পাশ দিয়ে, সেই সময় নেপাল বলল যে ইন্ডিয়া এটা করলো কি করে, এইখানে যে রোড বানালো সেই রোড বানাবার জন্য আমাদের সঙ্গে কোনো কনসাল্ট করেছিল? ইন্ডিয়া বলল যে আমাদের কনসাল্ট করার তো কোনো প্রয়োজন নেই, কারণ ওটা তো আমাদের এলাকা। নেপাল বলল না, ওটা আমাদের এলাকা। এবার ওই শুরু হয়ে গেল এলাকা দখলের লড়াই। এখন এর পিছনে যুক্তিনিষ্ঠ দাবি কার? ব্যাপারটা হলো যে 1816-তে যে চুক্তিটা কার্যকর হয়েছিল, মানে 1815-র 2রা ডিসেম্বর ওটা সাইন হয়েছিল, আর 1816-র 4ঠা মার্চ ওটা কার্যকর হয়। তো ওই সময়ে যে চুক্তিটা কার্যকর হয়েছিল, তখন যে সীমানাটা দেখানো হয়েছিল, নেপালের যে সীমানা দেখানো হয়েছিল, ওই সীমানাতে কালাপানি যে এলাকাটা, কালাপানি এলাকার জন্য একটা ত্রিভুজাকৃতি অংশ ছিল। যদি ইংরেজির ক্যাপিটাল LY লেটারটাকে ধরা হয়, ক্যাপিটাল Y লেটারটা ধরা হয়, তাহলে সে ওয়াইয়ের বাঁ দিকটা অর্থাৎ পশ্চিম দিক, এটা হচ্ছে লিম্বুথুরা, আর দক্ষিণ দিক বা ডান দিকটা হচ্ছে লেপু লেক। এবার ইন্ডিয়ার দাবি যে পূর্ব দিকে যে লেপু লেক আছে ওই পর্যন্ত ইন্ডিয়ার অংশ, এবং এটা উত্তরাখণ্ডের পিথোরাগড় ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। কিন্তু নেপালের দাবি না, ওই অংশটা আমাদের নেপালের দারচুলা জেলার মধ্যে পড়ে। কারণ কি না, ওই চুক্তিতে বলা ছিল, ওই সগৌলির চুক্তি যেটা 1816-তে হয়েছিল, ওই চুক্তিতে বলা ছিল যে কালী নদীর যে সীমানা, কালী নদীটাই হচ্ছে নেপালের বর্ডার হবে, পশ্চিম দিকের বর্ডার। তো কালী নদী কোথায়? না, কালী নদী এবার বাঁ দিকে তার লিম্পাথুরা, ডান দিকে লেপু লেক, আর মাঝখানে কালাপানি। তো এই যে দুটো বাহু, এর যেটা বেশি প্রশস্ত, যেটা বেশি জল ক্যারি করছে, সেটাই হওয়া উচিত। সেই দিক থেকে নেপালের যে দাবি, নেপালের দাবি কি যে লেপু লেকটা তাদেরই হবে। এটা কিন্তু তাদের দিক থেকে বিচার করলে কথাটা ঠিকই। এবং ইংরেজরা যখন বলেছিল, তখন কিন্তু তারা লিম্বাধুরা দিয়ে যে জায়গাটা, সেটার কথাই বলেছিল। পরবর্তীকালে চতুর ইংরেজরা দেখলো যে এর একটা গুরুত্ব রয়েছে, তারা ম্যাপটাকে চেঞ্জ করেছিল 1865-র দিকে, কিন্তু সেটা কোনো চুক্তি করে হয়নি। সেই জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ম্যাপ করা হয়েছে ঠিকই ব্রিটিশদের আমলে। এবার কোন ম্যাপটা গ্রহণযোগ্য? নেপালের দাবি যে সগৌলি চুক্তির সময়ে যে ম্যাপটাকে দেখিয়ে করা হয়েছে ওটাকেই আমরা মানব। এখন ইন্ডিয়াও বলছে যে আমরা সগৌলির চুক্তি মেনেই কাজ করতে রাজি, কিন্তু সগৌলির চুক্তি অনুসারে ইন্ডিয়ার দাবি যে ওই পূর্ব দিকে কালীর যে শাখা, ওই পর্যন্ত, কালী রিভারের যে শাখা ওই পর্যন্ত, অর্থাৎ লেপু লেক পর্যন্ত, ওই পর্যন্তই ইন্ডিয়ার অংশ, আর নেপালের দাবি এটা। এখন এই নিয়ে যে একটা প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হয়েছে, এর কিন্তু সমাধান সূত্র এখনও বেরোয়নি। যদিও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর সে কিন্তু যথেষ্ট সদিচ্ছা নিয়েই সম্পর্কের যে অবনতি আগে হয়ে গিয়েছিল, সেই সম্পর্কের উন্নতি করার জন্য সচেষ্ট হয়েছিলেন উনি। এবং প্রধানমন্ত্রী হওয়ার পরই উনি প্রথম যে দেশ ভিজিট করেছিলেন, যেটা গত দীর্ঘ কয়েক বছর কেউ করেননি, উনি প্রথম নেপালে গিয়েছিলেন। তো সম্পর্কের উন্নতি করার লক্ষ্য নিয়েই, এবং নেপালের যে কোনো বিপদ আপদে, প্রাকৃতিক বিপর্যয়ে যেমন ঝাঁপিয়ে পড়া, তেমন তাদের ওখানে হাইড্রো
পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থা করা, তাদের বাণিজ্যের উন্নতির জন্য ব্যবস্থা করা, সব কিছু দিক থেকেই কিন্তু সদর্থক ভূমিকা নিয়ে চলেছে ভারত সরকার। কিন্তু তারা একটা যুক্তিতে অনড় যে যদি ওটা নেপালেরই হতো তাহলে ওরা সেই 1816 পর থেকে এতদিন তো দাবি করেনি। এতদিন পরে এই 2016 পর, মানে 200 বছর পর ওই দাবি করছে কেন? নেপালের যুক্তি যে আমাদের তো এতদিন ধরে রাজতন্ত্রই চলেছে, 1990-এর পর আমাদের গণতন্ত্র এলো, তাহলে আমরা সেই দাবি আমরা 1990-এর পর থেকে করছি, তা আমাদের সেই দাবি মেনে নেওয়া হোক এবং এটাই যুক্তিযুক্ত দাবি। তো এই বিতর্ক চলছেই। এখন এই বিতর্ককে ঘিরে পরিস্থিতি কি হয় শেষ পর্যন্ত ভবিষ্যতই বলবে। তা আমরা এই রকম একটা অবস্থার মধ্যে রয়েছি। আমাদের কিন্তু এটুকু জানা দরকার, নেপাল হচ্ছে একটা ল্যান্ডলকড কান্ট্রি, তার ইম্পোর্ট এক্সপোর্ট সব কিছু নির্ভর করছে ভারতের ওপর। ভারতের অ্যাসিস্ট্যান্সের ওপরই বলতে গেলে নেপাল এখনও পর্যন্ত মানে টিকে রয়েছে। মাঝে মধ্যে তাকে চীন কিছু উস্কানি দিচ্ছে, কিছু সহযোগিতার জন্য হাত বাড়াচ্ছে ঠিকই, কিন্তু সেটা যথেষ্ট নয়। ইন্ডিয়ার সাপোর্টেই নেপালের অস্তিত্ব আজও চলছে। তো পরিস্থিতি শেষ পর্যন্ত কি হয়, নেপাল সরকার তার অর্থনীতিকে কোন পথে নিয়ে যাবে, তার জনগণকে ভারতের সঙ্গে ভবিষ্যতে কী সম্পর্কিত রাখবে, সেটা ভবিষ্যতই বলবে। তো এই ছিল মোটামুটি আমাদের ভারত নেপাল সম্পর্কের আলোচনা। আজকে আপাতত এখানেই শেষ করি, পরদিন আমরা ভারত চীন সম্পর্ক নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।